সুভাষচন্দ্র বসু, যিনি সর্বজনপ্রিয়ভাবে নেতাজি নামে পরিচিত, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম গতিশীল, সাহসী ও রহস্যময় নেতারূপে চিরস্মরণীয়। তাঁর জীবন ছিল অসাধারণ মেধা, অটল দেশপ্রেম, বিপ্লবী উদ্দীপনা এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করার এক অদম্য সংকল্পে পরিপূর্ণ। তার সমসাময়িক অনেক নেতার থেকে ভিন্নভাবে বসু বিশ্বাস করতেন, স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, তা ছিনিয়ে নিতে হয়। ঔপনিবেশিক ভারতের এক মেধাবী শিশুর জীবন শুরু করে আজাদ হিন্দ ফৌজ আইএনের সর্বাধিনায়ক হয়ে ওঠা পর্যন্ত তার যাত্রাপথ ছিল অনুপ্রেরণা, বিতর্ক ও রহস্যে ভরা, যার পরিণতি তার রহস্যময় অন্তর্ধানে গিয়ে ঠেকেছে, যে অন্তর্ধান আজও ইতিহাসবিদ ও সাধারণ মানুষের কৌতূহলকে গভীরভাবে আকর্ষণ করে। সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 1897 সালের 23 জানুয়ারি ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত কটকে। তিনি ছিলেন জানকীনাথ বসু, এক সফল আইনজীবী, ও প্রভাবতী দেবী, একজন গভীর আধ্যাত্মিক করুণাময় নারীর নবম সন্তান। বসু পরিবারে আধুনিক শিক্ষার সঙ্গে ভারতীয় ঐতিহ্যবাহী মূল্যবোধের এক অপূর্ব সমন্বয় দেখা যেত, যেখানে শৃঙ্খলা, নৈতিক সততা ও কর্তব্যবোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হতো। শৈশবকাল থেকেই সুভাষের স্বভাব ছিল গভীর সংবেদনশীল ও চিন্তাশীল। রামায়ণ ও মহাভারতের মতো ভারতীয় মহাকাব্যের কাহিনীগুলি তার মনে গভীর প্রভাব ফেলেছিল, যা তার মধ্যে বীরত্ব, ত্যাগ ও ন্যায়পরায়ণতার আদর্শ গড়ে তোলে। তাঁর মাতার আধ্যাত্মিক প্রবণতা তাঁর অন্তর্জগতে স্থায়ী ছাপ রেখে যায় এবং এক ধ্যানমগ্ন ও নৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, যা পরবর্তীকালে তাঁর বিপ্লবী চেতনার সঙ্গে সহাবস্থান করেছিল। সুভাষ তাঁর প্রাথমিক শিক্ষা লাভ করেন র্যাভেন্স কলেজিয়েট স্কুলে, যেখানে তিনি কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করেন। তবে শৈশবকালেই তার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। ব্রিটিশ শিক্ষক ও প্রশাসকদের দ্বারা চালু বর্ণগত বৈষম্য তাকে গভীরভাবে ব্যথিত করেছিল, আর এই অভিজ্ঞতাই তার কিশোর মনে বিদ্রোহের বীজ বপন করে। কৈশোর বয়সে সুভাষচন্দ্র বসুর বুদ্ধিভিত্তিক ও নৈতিক বিকাশ অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি কলকাতায় আসেন এবং ব্রিটিশ ভারতের অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এই সময়কালেই বসুর জাতীয়তাবাদী চেতনা স্পষ্ট ও দৃঢ় রূপ ধারণ করে। 1916 সালে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হন, কারণ তিনি এক ব্রিটিশ অধ্যাপক E.F. ওটেনের ওপরে আক্রমণের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। ওই অধ্যাপক ভারতীয়দের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। ঘটনাটি বিতর্কিত হলেও এতে বসুর অপমান ও ঔপনিবেশিক ঔদ্ধত্যের প্রতি তার অসহিষ্ণু মনোভাবের প্রতিফলন দেখা যায়। সুভাষচন্দ্র বসু গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দের শিক্ষায়। শক্তি, আত্মবিশ্বাস ও মানব সেবার যে বাণী বিবেকানন্দ প্রচার করেছিলেন, তা বসুর জীবনাদর্শকে গভীরভাবে প্রভাবিত করে। বিবেকানন্দের অমর বাণী, ওঠো, জাগো ও লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না, বসুর জীবনের এক দিক নির্দেশক মন্ত্রে পরিণত হয়। পরবর্তীকালে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং সেখানে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কৈশোরের শেষ পর্যায়েই বসুর মনে এই দৃঢ় বিশ্বাস গড়ে ওঠে যে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য সাহসী পদক্ষেপ, ত্যাগ এবং প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম অপরিহার্য। 1919 সালে
সুভাষচন্দ্র বসু ভারতীয় সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় প্রস্তুতি উদ্দেশ্যে ইংল্যান্ডে যান। ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয়দের জন্য এটি ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ কর্মজীবনের পথ। তাঁর সাফল্য ছিল অসাধারণ। 1920 সালে আইসিএস পরীক্ষায় তিনি 4র্থ স্থান অধিকার করেন। তবে এই সাফল্যই অচিরেই তার কাছে এক গভীর নৈতিক সংকটে পরিণত হয়। বসু উপলব্ধি করেন যে ব্রিটিশ প্রশাসনের অধীনে কাজ করা মানেই সেই ব্যবস্থাকেই সমর্থন করা যা তার মাতৃভূমিকে পরাধীন করে রেখেছে। ভারতের ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন ও মহাত্মা গান্ধীর মতো নেতৃত্ববৃন্দের অনুপ্রেরণায় তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। 1921 সালের এপ্রিল মাসে সুভাষচন্দ্র বসু আইসিএস থেকে পদত্যাগ করেন। এটি ছিল এক সাহসী ও বিরল সিদ্ধান্ত যা ব্রিটিশ কর্তৃপক্ষ এবং ভারতীয় সমাজ উভয়কেই বিস্মিত করে তোলে। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রতি তার সম্পূর্ণ ও অটল অঙ্গীকার স্পষ্ট হয়ে ওঠে। ভারতে প্রত্যাবর্তনের পর বসু ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং চিত্তরঞ্জন দাসের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন, যাকে তিনি নিজের রাজনৈতিক গুরু বলে মনে করতেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে তিনি নিরলসভাবে কাজ করেন এবং এই পদকে জাতীয়তাবাদী কর্মকাণ্ডের প্রসারে কাজে লাগান। তাঁর বিপ্লবী কার্যকলাপ শীঘ্রই ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে। একাধিকবার তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘ সময় কারাবাস করতে হয়। কারাগারের কঠোর পরিবেশ তাঁর স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। যক্ষ্মা ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগলেও তাঁর মনোবল কখনো ভাঙেনি। 1938 সালে হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তিনি এক শক্তিশালী, শিল্পোন্নত ও সমাজতান্ত্রিক ভারতের স্বপ্ন দেখতেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অবিলম্বে দৃঢ় পদক্ষেপ গ্রহণের পক্ষে সওয়াল করেন। তবে তাঁর এই আদর্শ মহাত্মা গান্ধীর অহিংসা ও ধীরগতির আন্দোলনের দর্শনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 1939 সালে পুনরায় সভাপতি নির্বাচিত হলেও কংগ্রেস নেতৃত্বের ভেতরে তাকে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়। মতপার্থক্য মেটাতে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করেন এবং পরে ফরওয়ার্ড ব্লক গঠন করেন, যার উদ্দেশ্য ছিল বামপন্থী ও চরমপন্থী জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা। 1941 সালে কলকাতায় গৃহবন্দী অবস্থায় থাকাকালীন সুভাষচন্দ্র বসু এক দুঃসাহসিক পালিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করেন। পাঠান সেজে তিনি গোপনে ভারত ত্যাগ করেন এবং আফগানিস্তান হয়ে জার্মানিতে পৌঁছান। বার্লিনে তিনি ভারতের স্বাধীনতার জন্য অক্ষশক্তির সমর্থন আদায়ের চেষ্টা করেন। সেখানে তিনি ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ রেডিও চালু করেন, যার মাধ্যমে বিশ্বজুড়ে ভারতবাসীর কাছে প্রতিরোধ ও স্বাধীনতার বার্তা সম্প্রচারিত হতে থাকে। পরবর্তীকালে বসু উপলব্ধি করেন যে ইউরোপে জার্মানির প্রধান মনোযোগ কেন্দ্রীভূত থাকায় ভারতের স্বাধীনতা সংগ্রামে সরাসরি সহায়তা করার ক্ষমতা তাদের সীমিত। ফলে তিনি তার প্রচেষ্টা পূর্ব এশিয়ার দিকে স্থানান্তরিত করেন। 1943 সালে তিনি একটি সাবমেরিনে করে জাপান নিয়ন্ত্রিত দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছান। এই বিপজ্জনক যাত্রা তার অটল সংকল্প ও আত্মত্যাগের প্রতীক হয়ে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় সেনা বা আজাদ হিন্দ ফৌজ আইএনএর নেতৃত্ব গ্রহণ করেন, যা মূলত ব্রিটিশ বাহিনীর হাতে বন্দী ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গঠিত হয়েছিল। তার নেতৃত্বে আইএনএ একটি সুসংগঠিত ও উদ্দীপ্ত বাহিনীতে পরিণত হয়। এই বাহিনীর প্রেরণামন্ত্র ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব।
1943 সালে বসু আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন, যা অক্ষশক্তির একাধিক দেশ দ্বারা স্বীকৃত হয়। জাপান বাহিনীর সঙ্গে মিলিত হয়ে আইএনএ ইম্ফল ও কোহিমা অভিযানে অংশগ্রহণ করে। সামরিক দিক থেকে এই অভিযানগুলি সফল না হলেও ভারতীয় জনগণের মনোজগতে আইএনএর প্রভাব ছিল গভীর ও সুদূর প্রসারী। যুদ্ধোত্তর সময়ে ব্রিটিশ সরকারের দ্বারা পরিচালিত আইএনএর বিচার ভারত জুড়ে প্রবল জাতীয়তাবাদী আবেগের স্ফুরণ ঘটায় এবং এর ফলে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। 1945 সালের 18ই আগস্ট সরকারিভাবে ঘোষণা করা হয় যে তাইহোকিতে, বর্তমানে তাইপেই, একটি বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তাকে বহনকারী জাপানি বিমানটি উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে এবং গুরুতর দগ্ধ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তবে এই বর্ণনা শুরু থেকেই ব্যাপকভাবে বিতর্কিত হয়ে উঠেছে। এই ঘটনার তদন্তে একাধিক কমিশন গঠিত হয়, যার মধ্যে শাহনওয়াজ কমিটি ও মুখার্জি কমিশন বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাথমিক তদন্ত রিপোর্টগুলি বিমান দুর্ঘটনার তত্ত্ব মেনে নিলেও মুখার্জি কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয় যে সুভাষচন্দ্র বসুর ওই বিমান দুর্ঘটনা মৃত্যু হয়নি, যদিও তার পরবর্তী পরিণতি সম্পর্কে তারা কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এরপর থেকেই নানান তত্ত্ব ও অনুমান ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম হল সুভাষচন্দ্র বসু উত্তরপ্রদেশে গুমনামি বাবা নামে এক সন্ন্যাসী রূপে গোপনে জীবনযাপন করেছিলেন, অথবা তিনি সোভিয়েত ইউনিয়নের হাতে আটক হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার কর্তৃক বিভিন্ন গোপন নথি প্রকাশ এই রহস্যে নতুন মাত্রা যোগ করলেও আজও এ বিষয়ে কোনো চূড়ান্ত ও সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বিশাল ও মহীরুহ স্বরূপ ব্যক্তিত্ব হয়ে আজও অমলিন। তার জীবন সাহস, আত্মত্যাগ ও আপোষহীন দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। তাঁর পদ্ধতি ও রাজনৈতিক জোট নিয়ে বিতর্ক আজও চললেও এ বিষয়ে সর্বজন স্বীকৃত সত্য হল, ভারতের স্বাধীনতার পথে তাঁর অবদান আন্দোলনকে আরও দ্রুত ও তীব্র করেছিল। বসু এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন যা হবে স্বাধীন, শক্তিশালী, সামাজিকভাবে ন্যায়ভিত্তিক এবং আধ্যাত্মিকভাবে জাগ্রত। তাঁর এই উত্তরাধিকার আজও প্রজন্মের পর প্রজন্ম ভারতবাসীকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সাহস ও দৃঢ় বিশ্বাস নিয়ে জাতির সেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কেবলমাত্র একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি এক সক্রিয় আহ্বান। কটকের এক সংবেদনশীল শিশু থেকে শুরু করে বিশ্বের সর্বশক্তিমান সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানানো এক বিপ্লবী নেতায় পরিণত হওয়া পর্যন্ত তাঁর যাত্রাপথ স্বাধীনতার প্রতি অটল বিশ্বাসের শক্তিকেই প্রতিফলিত করে। তাঁর রহস্যময় অন্তর্ধান এই জীবনে এক চিরস্থায়ী প্রশ্নচিহ্ন যোগ করেছে, যার ফলে নেতাজি কেবল অতীতের এক চরিত্র হয়ে থাকেননি, বরং ভারতের জাতীয় চেতনার এক জীবন্ত উপস্থিতিতে পরিণত হয়েছেন। নেতাজি আজও বেঁচে আছেন, শুধু ইতিহাসের পাতায় নয়, বরং সেই জাতির অন্তরে ও আত্মায়, যে জাতি স্বাধীনতার স্বপ্ন দেখার সাহস রাখে।